আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 13 নিয়ে সন্ধি নিয়ে। পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি হচ্ছে আপনার দুইটা ধ্বনির মিলনকে বোঝায়। পৃথিবীর বহু ভাষায় পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি নিয়মিতভাবে সন্ধিবদ্ধ হলেও বাংলা ভাষায় তা বিরল। যেমন আমি এখন চা আনতে যাই, বাংলা ভাষায় এই বাক্যটিকে সন্ধিসূত্র অনুযায়ী আম্মেক্ষণ চানতে যায় বলা যায় না। তবে বাংলা ভাষায় উপসর্গ প্রত্যয় ও সমাস প্রক্রিয়া শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে। সন্ধি 3 প্রকার, বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে সন্ধি কত প্রকার। 3 প্রকার, সেটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করা হয়েছে। এবার আসি স্বরসন্ধি নিয়ে আলোচনা। স্বরসন্ধি হচ্ছে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলকে বলা হয় স্বরসন্ধি বলা হয়। এখানে খেয়াল করে দেন, উত্তরাধিকার যদি আমরা ভাঙি, উত্তর যুগ অধিকার উত্তরাধিকার, আশাতীত যদি ভাঙি আমরা তাহলে আশা যুগ অতীত আশাতীত। একইভাবে এখানে স্বরসন্ধির যে ভাঙাগুলো আছে সেগুলো আপনারা শিখে নেবেন। অতীন্দ্রিয় অতিযুগ ইন্দ্রিয়, পরীক্ষা পরিযুগ ইজ্ঞা, মরুদ্যান মরুযুগ উদ্যান। মনে রাখতে হবে আপনি যখন একটা শব্দ ভাঙবেন তখন মানে একটা শব্দকে যখন আপনি ভাঙবেন তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে নতুন যে দুইটা শব্দ আপনি ভাঙতেছেন এই দুইটা শব্দের জন্য নির্দিষ্ট কোনো অর্থ থাকে। অর্থ ছাড়া আপনি শব্দ ভাঙলে হবে না। এখানে খেয়াল করে দেন, উত্তরাধিকারটা আমরা ভাঙছি উত্তর প্লাস অধিকার। উত্তরের নিজস্ব অর্থ আছে, অধিকারের নিজস্ব অর্থ আছে। মরুদ্যান খেয়াল করে দেখেন, মরুদ্যান মরু প্লাস উদ্যান। এখানে মরু মানে বালিময় স্থান, উদ্যান মানে হচ্ছে একটা মাঠ, অর্থাৎ দুইটা শব্দেরই নিজস্ব অর্থ আছে। তাই কোনো একটা শব্দ যদি আপনি ভাঙেন, যেমন শুভেচ্ছা শুভযোগ ইচ্ছা, এই শুভরও অর্থ আছে, ইচ্ছারও নিজস্ব অর্থ আছে। আপনি আন্তাজে বাংলা হবে না যে শব্দের কোনো অর্থ নাই বা যে শব্দ বাংলা ভাষায় কোনো বর্ণ এই শব্দ দিয়ে কোনো মানে অর্থ প্রকাশ করা হয় নাই। যে কোনো একটা শব্দ ভাঙেন, যেমন মহর্ষি মহাযুগ ঋষি, মহা মানে হচ্ছে মহৎ বা মহান, আর ঋষি মানে যে এই আপনার যে সাধনা করে এরকম ব্যক্তিকে বোঝায়। তাহলে আমরা যে মহর্ষি শব্দটা ভাঙছি দুইটা শব্দেরই নিজস্ব অর্থ আছে। আপনি আন্তাজে ভাঙলে হবে না, যে শব্দের নিজস্ব অর্থ আছে সেই শব্দ দুটাকে আমরা বানাতে হবে। এখানে আমাদেরকে ভাঙাগুলো শিখতে হবে। যেমন পিত্রালয়, পিতৃযুগ আলয়, পিতৃ মানে পিতা, আলয় মানে হচ্ছে বাড়ি, তাহলে পিতার বাড়িকে পিত্রালয় বলা হয়। তাহলে খেয়াল করে দেন, পিত্রালয়টা আপনি যদি ইচ্ছা করে ভাঙতেন যে পিত্রা যুগ লয় তাহলে কিন্তু হলো না। পিত্রা যুগ লয় হলে লয় নামে যদি আপনি ভাঙেন বা পিত্রা নামে এই শব্দের নিজস্ব অর্থ নাই, তাই এই শব্দটা ভাঙা হবে না। কিন্তু এখানে পিতৃযুগ আলয় লেখছে, এটা নিজস্ব ভাঙা আছে। এখন প্রশ্ন হলো স্বরসন্ধি পরীক্ষা যদি আসে যে শুভেচ্ছা এটা কোন সন্ধিত পড়ছে, স্বর ব্যঞ্জন নাকি বিসর্গ, তাহলে আপনি চিনবেন কীভাবে? এবার আসুন আমরা কীভাবে চিনব যে শুভেচ্ছা যে এটা আসলে স্বরসন্ধির মধ্যে পড়ছে। শুভেচ্ছাটা বাংলায় খেয়াল করে দেখেন, শুভ প্লাস ইচ্ছা। এই যে খেয়াল করে দেন শুভ, শুভ শেষে অ আছে, শুভ নয়, কিন্তু শুভ হলে কিন্তু শেষে অ নাই, শুভ নয়। আমরা বলছি শুভ, ব প্লাস অ, ব, তাহলে অ আছে। প্রথম শব্দটা শেষে অ আছে, আর ইচ্ছা শব্দটা শেষ শব্দটার প্রথমে রস্যই আছে। তাহলে খেয়াল করে দেন অ প্লাস রস্যি এই দুইটাই হচ্ছে আপনার স্বর বর্ণ, তাই সেটাকে বলা হয় স্বরসন্ধি। একইভাবে আপনি খেয়াল করে দেখেন যে আমরা যে বনৌষধি বা স্বল্প যেটাই আমরা ভাঙি সেটা আমরা খেয়াল করে দেখব যে তাদের প্রথমটা শেষের বর্ণটা আর শেষেরটার প্রথম বর্ণটা এই দুইটা কি স্বরবর্ণ কি না। যেমন মরু উদ্যান যদি আপনি খেয়াল করে দেখেন, মরু শেষে রস্যু আছে, রস্যুকার আছে, তাহলে রস্যুকার পাইলাম রস্যু, আর উদ্যানেরও আমরা রস্যু পাইলাম। তাহলে দুইটাই রস্যুকার আর রস্যু দুইটাই কিন্তু স্বরধ্বনি মানে স্বরবর্ণ, তাই সেটা হচ্ছে স্বরসন্ধি। একইভাবে সূর্যোদয়, সূর্য, সূর্য বলি না, সূর্য, জর সাথে অ আছে, সূর্য অ, তাহলে এখানে অ পাইতেছি, আর উদয়ের আছে কি রস্যু আছে। তাহলে আমরা প্রথম শব্দটা শেষে বর্ণটা আর শেষের শব্দটার প্রথম বর্ণটা এই দুই বর্ণ যদি আপনার স্বরবর্ণ হয় তাহলে আপনি ধরে নেবেন এটা হচ্ছে স্বরসন্ধি। আশা করি বুঝতে পারছেন। নিচে কিছু স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না, কিছু আছে যে ব্যতিক্রম যেগুলোকে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি বলে, এটা আপনি মুখস্থ করতে হবে। কুলটা গোবাক্য, গুযুগ অক্ষ গবাক্য, অর্থাৎ কুলটা এবং গবাক্য এই দুইটা শব্দ নিপাতনের সিদ্ধ সন্ধি, এরা ব্যাকরণ অনুসরণ করে না। এবার আসুন ব্যঞ্জন সন্ধি। স্বর ব্যঞ্জনে ব্যঞ্জনের স্বরে ও ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। আচ্ছা আমরা নিচে বুঝতেছি, এটা পরে বলতেছি যে আপনি এখানে যে ব্যঞ্জন সন্ধি দিয়েছে এগুলোকে আপনি বাংলাটা শিখে ফেলবেন। যেমন
কথাচ্ছলে কথা যুগ ছলে, পরিচ্ছেদ পরিযুগ ছেদ, একইভাবে দিগন্ত দিক যুগ অন্ত, সদুপায় সৎযুগ উপায়, একইভাবে চলচ্চিত্র চলৎ যুগ চিত্র, বিপজ্জনক বিপদ যুগ জনক, উল্লাস উত যুগ লাশ। তাহলে এখানে খেয়াল করে দেখেন যে এইখানে আমরা কীভাবে এই ভাঙ্গাগুলো আপনাকে শিখতে হবে। আগেও বলছি আপনি এমনভাবে ভাঙবেন যেন প্রত্যেক শব্দেরই যে দুইটা শব্দ থাকবে এই দুইটা শব্দের জন্য কী থাকে, নিজস্ব অর্থ থাকে। এখানে যে বিপজ্জনক আছে, বিপদ এটার একটা নিজস্ব অর্থ আছে, জনকেরও একটা অর্থ আছে। চলচ্চিত্র মধ্যে চলত মানে এটার একটা নিজস্ব অর্থ আছে, চিত্রেরও একটা নিজস্ব অর্থ আছে। এখন আমরা কীভাবে বুঝবো যে এটা একটা ব্যঞ্জন সন্ধি। আমরা আগের মতোই আমরা যেমন স্বরসন্ধির মধ্যে বলেছিলাম যে যদি প্রথম বর্ণের শেষে এবং প্রথম শব্দের শেষে আর শেষ শব্দের প্রথমে এই দুইটা অক্ষর যদি দুইটা বর্ণ যদি স্বরবর্ণ পায় তাহলে স্বরসন্ধি। আর এখানে আমরা একইভাবে আমরা খেয়াল করব, আপনি খেয়াল করে দেখেন চলচ্চিত্র, এখানে খেয়াল করে দেখেন যে চলত শেষে খণ্ড তো আছে সেটা একটা ব্যঞ্জন, আর চিত্রের প্রথমে আছে চ আছে, এই চটা হচ্ছে আপনার কি ব্যঞ্জন, তাই দুইটা ব্যঞ্জন বর্ণ পাইছি তাই সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি বলা হয়। মনে রাখবেন দুইটা যদি আপনি স্বরবর্ণ পান, দুইটাই যদি স্বরবর্ণ পান তাহলে হবে স্বরসন্ধি, দুইটাই স্বর হলে স্বরসন্ধি। কিন্তু দুইটা ব্যঞ্জন পাইছেন অথবা একটা স্বর একটা ব্যঞ্জন পাইছেন তাহলে সেটাকে আমরা ব্যঞ্জন সন্ধি বলবো। মোট কথা দুইটা যদি আমরা স্বরবর্ণ পাই সেটা হবে স্বরসন্ধি, আর দুইটা ব্যঞ্জন অথবা একটা ব্যঞ্জন পাই যদি আমরা তাহলে সেটা হবে ব্যঞ্জন সন্ধি। যেমন এখানে খেয়াল করেন কথা চলে কথা যুগ চলে, প্রথম শব্দ হচ্ছে কথা, শেষে আছে আকার, আর ছলের প্রথম আছে ছ, তাহলে আকার মানে হচ্ছে সরাইয়া যেটা হচ্ছে আপনার স্বর, আর ছলের ছ হচ্ছে আপনার ব্যঞ্জন বর্ণ, তাহলে একটা স্বর পাইছি আর একটা ব্যঞ্জন পাইছি। তাহলে আমরা বলছি যে দুইটা ব্যঞ্জন পাইলে অথবা একটা ব্যঞ্জন পাইলেও সেটা হবে ব্যঞ্জন সন্ধি। একেবারে উল্লাস উত যুগ লাশ, এখানে উত খণ্ডত যেটা আমরা জানি সেটা হচ্ছে গিয়া ব্যঞ্জন, আর লাশের ল হচ্ছে গিয়ে আপনার ব্যঞ্জন, তাই দুইটাই ব্যঞ্জন, সেটাও হবে কি যে ব্যঞ্জন মানে সন্ধি বলা হয়। কিছু ব্যতিক্রম ব্যঞ্জন সন্ধি আছে যেমন ঘুষপদ, একাদশ, বৃহস্পতি, যারা আপনার নিয়ম মানে না তাদেরকে বলা হয় নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। উপরে আমরা পেয়েছিলাম নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি কুলটার গবাক্য, এখানে আমরা পাইছি ঘুষপদ, একাদশ আর বৃহস্পতি। এবার আসুন বিসর্গ সন্ধি নিয়ে। বিসর্গ সন্ধি হচ্ছে সেগুলো যেগুলোর মধ্যে বিসর্গ থাকবে। যেমন দেখেন মনোকষ্ট, বাংলায় মন প্লাস কষ্ট, এখানে দেখেন বিসর্গ আছে। অধপতন অধযুগ পতন, মনোযুগ মনযুগ যুগ, নিরাকার নিযুগ আকার, দুষ্কর দুযুগ কর দুষ্কর। তাহলে দেখা গেল যদি বিসর্গ আমরা পাই তাহলে সেটাকে বলবো বিসর্গ সন্ধি বলবো। আচ্ছা এখানে খেয়াল করে দেখেন আপনার এখানে একটা সূত্র আমরা ফলো করব, যে সূত্রগুলো আমাদেরকে ফলো করলে আমরা সহজে বিসর্গ খেয়াল করতে পারবো। যদি কোনো শব্দে বিসর্গ থাকে তাহলে এই বিসর্গটা থাকবে। যদি কোনো শব্দে আপনি খেয়াল করেন উকার যদি থাকে, এই জন্য মনোযুগ, মনু মধ্যে উকার আছে তাই মন সাথে উকারটা হয়ে গেছে বিসর্গ। তিরুদান, এখানে তিরু শব্দে অন্তস্তর সাথে উকার আছে, এখানে তীর প্লাস দান হয়েছে, এখানে তীর শব্দে যে উকারটা ছিল উকারটা কিন্তু বিসর্গ হয়েছে, এটাই বলছে যে উকার থাকলে বিসর্গ হয়ে যাবে। একইভাবে নিরাকারের মধ্যে আপনি খেয়াল করে দেন এখানে অন্তস্থ র আসলো, অন্তস্থ র থাকলে আমরা সেটাকে বিসর্গ বানিয়ে ফেলবো। অথবা যদি আপনি অন্তস্থ র বদলা যদি আপনি র্যাপ পান, র্যাফও কিন্তু অন্তস্থ র এর একটা অংশ, র্যাপ পাইলে এই র্যাফের বদলা আমরা বিসর্গ দেবো। যেমন পুনর্মিলন, পুনর সাথে ওই বিসর্গ থাকার কারণে পুনর সাথে বিসর্গ দিছি প্লাস মিলন দিছি, অর্থাৎ ওই যে উপরে র্যাফ আছে র্যাফের বদলে আমরা কি দিছি পুনঃ দিচ্ছি। একইভাবে তালুবস্য মূর্ধন্যস্য দন্তস্য যদি থাকে হেদের জায়গাও আমরা কি দেব বিসর্গ দেব। অর্থাৎ এটা বিস্তারিত আলোচনা আছে আপনার পুরাতন বাংলা ব্যাকরণ বইয়ে, এটা তো নতুন বাংলা ব্যাকরণ বই নবম দশমের, তাই এইটার মধ্যে বেশি আলোচনা নেই, পুরাণ বইয়ে আছে। আমরা যখন পুরাণ বই নিয়ে আলোচনা করব তখন সেই বইয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে শুধু আপনি খেয়াল করেন যে কোনো একটা শব্দে যদি বিসর্গ দেওয়া থাকে তাহলে বাংলা বিসর্গ থাকবে, কোনো একটা শব্দের মধ্যে যদি উকার থাকে তাহলে বাংলা এই উকারের বদলে হবে বিসর্গ, কোনো একটা শব্দের মধ্যে যদি অন্তস্তর থাকে তাহলে বাংলা এই অন্তরস্তর জায়গাতে হবে বিসর্গ, কোনো একটা জায়গায় যদি র্যাফ দেওয়া থাকে তাহলে বাংলা এই র্যাফের জায়গাতে হবে বিসর্গ, কোনো একটা জায়গার মধ্যে বা কোনো একটা শব্দের মধ্যে যদি তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য যদি থাকে তাহলে এই তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য জায়গাতে হবে বিসর্গ হবে।
যেমন পুরস্কারের মধ্যে দন্তস্ব আছে, তাই পুরের পরে দন্তস্ব জায়গায় বিসর্গ দিছি, পরে কার দিছি। দুষ্করের মধ্যে আপনি খেয়াল করেন দু পরে মূর্ধন্যস্ব আছে, তাই দুয়ের পরে মূর্ধন্যস্ব জায়গায় আমরা বিসর্গ দিছি, পরে করে জায়গায় কর লিখছি। নিশ্চয়ের মধ্যে নিয়ের পরে তালব্যস্ব আছে, তাই তালব্যস্ব জায়গায় বিসর্গ দিছি আর চয়টারে আলাদা করছি। মানে আমরা যদি উকার পাই তাহলে বিসর্গ দেব, রেফ অথবা অন্তঃস্থ পাইলে বিসর্গ দিব, তালব্যস্ব মূর্ধন্যস্ব দন্তস্ব পাইলে বিসর্গ দিব। কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়, যেমন নীরব, নিযুরব, এগুলো হচ্ছে ব্যতিক্রম। আপনি এগুলো শিখে নেবেন যে নিরোগ হবে আপনি নিযুগ রোগ, নিরস হবে নিযুগ রস, নীরব হবে নিযুগ রব। মানে এখানে আমি বোঝাতে চাচ্ছি যে দীর্ঘ ইকার থাকার পরে নীর মধ্যে দীর্ঘ ইকার থাকার পরে এটা রস্য ইকার হয়ে গেছে। সন্ধি কীভাবে চিনব আশা করি আমরা বিস্তারিত আলোচনা করেছি।